কিন্তু এখন যে অঙ্কটা করছি, ঠিক আছে, এখন যে অঙ্কটা করছি এটা 12 নম্বর অঙ্ক। ঠিক আছে, কি বলেছে, জার্নালাইজ দা ফলোইং ট্রানজাকশন। তো এক একটা করে আইটেম পড়বো। তো প্রথমে দেখি কি বলেছে, 2019 এপ্রিল 1 বলেছে পেড ইনটু ব্যাংক ফর ওপেনিং আ কারেন্ট অ্যাকাউন্ট। এপ্রিল 2 কি বলেছে, উইথড্র ফর পার্সোনাল এক্সপেন্সেস। ঠিক আছে, এপ্রিল 3 কি বলেছে, উইথড্র ফ্রম ব্যাংক। এপ্রিল 4 বলেছে কি, উইথড্র ফ্রম ব্যাংক ফর পার্সোনাল ইউজ। তারপর এপ্রিল 5 বলেছে প্লেস অন ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট এট ব্যাংক বাই ট্রান্সফার ফ্রম কারেন্ট অ্যাকাউন্ট। ভালো দিয়েছে, এইটা হয়তো আটকে গেছে। ঠিক আছে তো। তারপর নাম্বার 10, এপ্রিল 10 এ কি বলেছে, রিসিভড আ চেক ফ্রম রাজ এন্ড কোম্পানি টু হোম গুডস ওয়ার সোল্ড ফর ₹20,000 লাস্ট ইয়ার, অ্যালাউড হিম 1% ডিসকাউন্ট। এটাও একটু ভালো দিয়েছে এন্ট্রিটা। তারপর সোজা রাজ এন্ড কোম্পানি চেক ডিপোজিট ইনটু ব্যাংক। তো প্রথম দিয়ে একটা করে বলে দিচ্ছি, আমি তো দাগ কাটি না, তোরা দাগ কেটে নিস। 2019 এপ্রিল 1 বলেছে পেড ইনটু ব্যাংক ফর ওপেনিং কারেন্ট অ্যাকাউন্ট। ফর ওপেনিং কারেন্ট অ্যাকাউন্ট একদম ইজি দিয়েছে। যারা বিজনেস করে না, যারা বিজনেস করে তাদের ব্যাংকে, আমি বলেছিলাম ব্যাংকে 4 ধরনের অ্যাকাউন্ট খুলি। কি কি বলেছিলাম মনে আছে? সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট আর হচ্ছে রেকারিং। এই 4 ধরনের অ্যাকাউন্ট খুলি আমরা। আমরা বিজনেস রিলেটেড পড়বো, 4 নম্বর চ্যাপ্টার আছে ব্যাংক, ওখানে পড়বো আরো ভালো করে জানবো। ঠিক আছে, তো বিজনেসম্যানরা যে অ্যাকাউন্ট খুলে থাকে কি বলে বলেছিলাম, বিজনেসম্যানরা কোন অ্যাকাউন্ট খোলে? 4টে অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট খোলে। তাহলে আমরা যে ব্যবসা করছি, ব্যবসার যে অ্যাকাউন্ট আছে সেগুলোকে বলে কারেন্ট অ্যাকাউন্ট। তো পেড ইনটু ব্যাংক ওপেনিং আ কারেন্ট অ্যাকাউন্ট। দেখ আমরা যখন আমাদের বই অঙ্কগুলো করেছিলাম ওখানে বলতো ব্যাংকে টাকা ডিপোজিট করেছে, বলতো কোন অ্যাকাউন্ট বলতো, কিন্তু এখানে বলে দিয়েছে, বলছে এটা থেকে ঘাবড়ানোর কিছু নেই। কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করলে এবার জানলাম কি হবে, কারেন্ট অ্যাকাউন্ট একটা ওপেন করেছে মানে মোট কথা তুই যে এতদিন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতো তো কারেন্ট অ্যাকাউন্টই খুলতে, তো ওখানে যা জার্নাল করতে এখনো তাই হবে, আলাদা কিছু। তো মানে ব্যাংকে জমা করেছিস টাকা, তাহলে জার্নাল কি হবে, ব্যাংকে টাকা যাচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে তো। এখন তো আর বেশি ধরে ধরে বোঝানোর ব্যাপার নেই যে না এটা কেন ডেবিট হলো, ওটা কেন ক্রেডিট হলো, শিখিয়ে নিয়েছি। ঠিক আছে, 17-18টা ক্লাস হয়ে গেছে। তাহলে ফার্স্ট কি হবে, জার্নাল ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কোনো সমস্যা নেই এখানে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। আমি ন্যারেশন গুলো বলে দিচ্ছি, তোরা ক্যাচ করে নিস, এরকম ন্যারেশন লিখতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা, 20,000 টাকা, 20,000 টাকা। ন্যারেশন বলতে পারবি কি হবে, এই নরমাল ব্যাপার, বিং দিয়ে স্টার্ট করতে হয়, বিং কি লিখবি, বিং ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক। হয়ে গেল, দেখ যেটা লেখা ছিল সেটাই লিখো, বিং ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক। বোঝা গেল তো? স্যার এরকম তো লেখা ছিল না, লেখা ছিল না, আমরা এতদিন ন্যারেশন সেটাই লিখতাম। ওরা যখন এতদিন অঙ্কগুলো করতে এই লাইনটাতে লেখা থাকতো, বলতো তো ট্রানজাকশন ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক, ওটাই যেটা তুই জানিস সেটাই লিখবি, নতুন কিছু লেখার দরকার নেই। 2 তারিখ উইথড্র ফর পার্সোনাল ইউজ, মানে নিজের প্রয়োজনে তোলা হয়েছে। কি তোলা হয়েছে? টাকা। গুডস তোলা হলে বলে দেবে গুডস তুলে, কিছু না বললে ধরে নেবো টাকা তুলেছে। টাকা তুলেছে মানে ব্যবসার ক্যাশ ব্যবসা থেকে ক্যাশ কমে গেছে, ক্যাশ ক্রেডিট। ঠিক আছে তো। কে তুলেছে টাকাটা? ব্যবসার মালিক। ব্যবসার মালিক যদি ব্যবসা থেকে টাকা পয়সা যা খুশি তুলবে তাকে কি বলে? ড্রয়িং। তো ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট লিখে দে, ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 1000 টাকা 1000 টাকা লিখে দে। drawings account debit to cash account 1000 টাকা। 2 তারিখ হয়ে গেছে। 3 তারিখ বলছে কি, উইথড্র ফ্রম ব্যাংক। 3 তারিখ কি বলেছে? উইথড্র ফ্রম ব্যাংক, ব্যাংকের থেকে টাকা তোলা হয়েছে। ব্যাংকের থেকে কি করা হয়েছে? উইথড্র ফ্রম ব্যাংক, ব্যাংকের থেকে টাকা তোলা হয়েছে। এবার বলবি স্যার কিসের জন্য তুলেছে? নিজের প্রয়োজন কি ব্যবসার প্রয়োজন? কিছু বলেছে? কোশ্চেনে বলেছে নিজের প্রয়োজনে না ব্যবসার প্রয়োজনে? তাহলে কি ধরবো এটাকে? ব্যবসার প্রয়োজন বলেছে। ব্যবসার প্রয়োজনে টাকা তুলেছে। কোথা থেকে টাকা তুলেছে? ব্যাংকের থেকে। তাহলে কে কমছে? ব্যাংক কমছে। বাড়ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। বোঝা গেল তো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক মানে ব্যাংকের থেকে টাকা তুলে কোথায় নিয়ে আসবো? আরে দোকানেই তো নিয়ে আসবো, তাই ক্যাশ বাড়বে, দোকানে নিয়ে আসবো মানে ক্যাশ বাড়বে, তাই লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। 3 নম্বর ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা? 3000 টাকা। তাহলে ন্যারেশন কি লিখবো? একদম ইজি, যেটা ছিল সেটা লিখে দিলে হবে। বিং ক্যাশ উইথড্রন, কি উইথড্রন?
ক্যাশ বলতে হবে বিং ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক। তারপর যদি মনে আরো একটু বেশি করতে চাস ফর বিজনেস ইউজ, পার্সোনাল ইউজ হলে পার্সোনাল ইউজ, বিজনেস ইউজ হলে বিজনেস ইউজ। 4 তারিখ বলে যে উইথড্র ফ্রম ব্যাংক ফর পার্সোনাল ইউজ, বলে স্যার এটা তো একদমই ইজি, কিছুই না, ব্যাংকের থেকে টাকা তুলেছি কিসের জন্য, নিজের প্রয়োজন, ড্রয়িংস টু ব্যাংক লিখে দে 2000 ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। চার তারিখের পর আমাকে বলবি 5 তারিখ করেছিস না পারিস নি? 5 তারিখ ভুল করেছিস তাই তো, আমি তুই নিজেও জানিস ভুল না ঠিক। আচ্ছা আচ্ছা 4 তারিখের ন্যাশনটা কি হবে? বিং ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক ফর পার্সোনাল ইউজ। 5 তারিখ কি বলেছি? আচ্ছা এই যে বিজনেস, আমি যে বিজনেসটা করছি, এই বিজনেসম্যান বিজনেসের একটা ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলেছিল, কি অ্যাকাউন্ট খুলেছিল? কারেন্ট অ্যাকাউন্ট খুলেছিল। মানে প্রথমে যে অ্যাকাউন্ট খুললাম না, এই দেখ না, প্রথমে কোন অ্যাকাউন্ট খুলেছিল? কারেন্ট অ্যাকাউন্ট খুলেছিল। ওর 5 তারিখে এসে কি চিন্তা ভাবনা হয়েছে যে কারেন্ট অ্যাকাউন্ট যেটা ছিল না, ব্যবসার ভালো চলছে না, ব্যবসার ভালো চলছে না, তো ফালতু কারেন্ট অ্যাকাউন্ট টাকা রেখে লাভ কি? ও বলছে কারেন্ট অ্যাকাউন্টের টাকাটা ও ফিক্সড ডিপোজিট করবে, কারেন্ট অ্যাকাউন্টে যে টাকাটা ছিল সেটা ফিক্সড ডিপোজিট করবে। এটাই বলেছে। কারেন্ট অ্যাকাউন্টের টাকাটা কোথায় পাঠাবে? ফিক্সড ডিপোজিট পাঠাবে। তাহলে কারেন্ট অ্যাকাউন্টে কত টাকা ছিল দেখতো, কত টাকা পাঠাচ্ছে? 5000। কিন্তু ওর কারেন্ট অ্যাকাউন্টে কত টাকা ছিল? 20000 টাকা। পুরো 20000 টাকা কারেন্ট অ্যাকাউন্টে রাখবে না। 20000 টাকার মধ্যে কত টাকা? আচ্ছা একটু আরো একটু ভালো করে বলি, দেখ না, তুই একটু ভাবার চেষ্টা কর, কয়েকটা জিনিসের চিন্তা ভাবনা করাচ্ছি। কারেন্ট অ্যাকাউন্টে কত টাকা ফেলেছিলাম? 20000 টাকা। তার মধ্যে থেকে কত টাকা তুলে নিয়েছি দেখতে পাচ্ছিস? 3000 টাকা। ব্যবসার জন্য 3000 টাকা তুলে নিয়েছি, তাহলে কত রইল? 17000 টাকা। পরে আমি পরের ক্লাসে এগুলো শিখবো, পরের ক্লাসে এগুলো শিখবো, ঠিক আছে? 17। তারপরে আবার নিজের প্রয়োজন তুলেছি কত? 2। তাহলে কত টাকা আছে এখন? আর 15000 টাকা। কারেন্ট অ্যাকাউন্টে কত পড়ে আছে? 15000 টাকা। এবার কি করলো? কারেন্ট অ্যাকাউন্টে 15000 টাকা আছে, ওই কারেন্ট অ্যাকাউন্ট থেকে কিছু টাকা আবার তুলবে, কিছু টাকা তুলে কোথায় করবে? ফিক্সড করবে। কত টাকা তুলেছে? 5000 টাকা। তাহলে কারেন্ট অ্যাকাউন্ট থেকে 5000 টাকা তুললো, তাহলে কারেন্ট অ্যাকাউন্টে ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। তাহলে কারেন্ট অ্যাকাউন্ট মানে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক কমবে। এখানে কারেন্ট অ্যাকাউন্ট লিখতে হবে না, ব্যাংক। কারেন্ট অ্যাকাউন্ট মানে ব্যাংক, ব্যাংকটা কমবে। ব্যাংকটা কমলে কি হবে? ব্যাংক ক্রেডিট হবে। কত টাকা ক্রেডিট হলো? 5000 টাকা। এই টাকাটা কোথায় ফেলবে? ফিক্সড ডিপোজিট। তাহলে ফিক্সড ডিপোজিট আমাদের একটা সম্পর্ক, অ্যাসেট। তাহলে অ্যাসেট বাড়ছে ডেবিট। তাহলে জার্নাল কি হলো? ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। বুঝা গেল ব্যাপারটা? একটু দেখ চিন্তা ভাবনা করি, মানে আমরা এই জিনিসটা নিয়ে এতটা ভাবিনি, মানে এটা ডেপথ, এই ডেপথটা তোকে বুঝতে হবে। মানে কি বলবো, এই জার্নালের গভীরতাটা এটা ভালো করে বুঝতে হবে। বুঝতে পারলে জিনিসটা বোঝা যাবে। কি বললাম বোঝা গেল? নরমালি ঘটনা ঘটে, নরমালি ঘটনা ঘটে। আরে ধরো বাবা বিজনেস করে, বাবা কারেন্ট অ্যাকাউন্টে টাকা আছে, মনে করলে ওখান থেকে কিছু টাকা বের করে ফিক্সড করে দেবে, কি করবে? তার জন্য এন্ট্রি কি হবে? এটাই এন্ট্রি হবে। তাহলে কি বললাম জান্নাত? ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। না না কারেন্ট অ্যাকাউন্ট লিখবি না। কেন কারেন্ট অ্যাকাউন্ট লিখবি? কারেন্ট অ্যাকাউন্ট লিখবি। আচ্ছা কারেন্ট অ্যাকাউন্ট লিখেছি, ফিক্সড ডিপোজিট টু কারেন্ট অ্যাকাউন্ট লিখেছি, কারেন্ট অ্যাকাউন্ট লিখে যাবো 5000। 5 তারিখ হয়ে গেল। ওরিজিনাল ন্যারেশন কি লিখবো? আমরা বলে দিয়েছে, যেটা বলেছে সেটা লিখবো। বলেছে বিং ট্রান্সফার অ্যামাউন্ট, বিং ট্রান্সফার অ্যামাউন্ট ফ্রম কারেন্ট অ্যাকাউন্ট টু ফিক্সড ডিপোজিট। বুঝতে পারলি কি করছে? ট্রান্সফারই তো করেছে। বলছে ট্রান্সফার একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। 10 তারিখ কি বলেছে? রিসিভ আ চেক। মন দিয়ে শুনবি, এটা একটু এরকম টাইপের পড়িস, তবু আবার বলিস। ওই যে আমরা ঘোষ মুখার্জি লয়ের বই দিয়ে যে অঙ্কগুলো করাচ্ছিল, ওই বইয়ের অঙ্কগুলো পড়িয়েছিল, এটাই। বলছে রিসিভ আ চেক ফ্রম রাজ এন্ড কোম্পানি। রাজ এন্ড কোম্পানি থেকে একটা চেক পেয়েছি। কার থেকে চেক পেয়েছি? রাজ এন্ড কোম্পানি থেকে একটা চেক পেয়েছি। কেন পেয়েছি চেক সেটা আমি পড়বো। টু হুম গুডস ওয়ার সোল্ড ফর ₹20,000। মানে রাজ এন্ড কোম্পানিকে আমি 20,000 টাকার গুডস বেচেছিলাম, ও আমাকে একটা চেক দিয়েছে, ঠিক আছে তো? এবং গুডসটা কবে পেয়েছিলাম? আগের বছর গুডস পেয়েছিলাম, ও আমাকে একটা 20,000 টাকা চেক দিয়েছে, ঠিক আছে? অ্যালাউড হিম 1% ডিসকাউন্ট। এখন আমি তোদের একটা কোশ্চেন করছি, বল দেখি এটা কি সেল করেছি? ক্যাশে সেল করেছি? এটা কি ক্যাশ সেল করেছি নাকি ক্রেডিট সেল করেছি?
এটা ক্রেডিট সেল, কারণ আগের বছর সেল করেছি। তার মানে কি বলেছে, এই বছর টাকা দিচ্ছে। রাজ এন্ড কোম্পানিকে আমি আগের বছর 20,000 টাকার মাল বেচেছিলাম, ঠিক আছে, ও এই বছর আমাকে কত টাকা চেক দিয়েছে, কত টাকা চেক দিয়েছে, না 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 ভুল বললি, তোরা ভুল বললি। আমি আগের বছর রাজ এন্ড কোম্পানিকে 20,000 টাকার গুডস বেচেছিলাম, সোল্ড করেছে 20,000, চেক 20,000 টাকার রোজ করেছে। আমি আগের বছর রাজ এন্ড কোম্পানিকে 20,000 টাকার গুডস বেচেছিলাম, ঠিক আছে তো। ও এই বছর আমাকে চেক দিয়েছে, কত টাকা চেক দিয়েছে ওটা বলেনি, কত টাকা চেক দিয়েছে সেটাই বলে দিচ্ছি, কত টাকা চেক দিয়েছে। শোন, বলছে রিসিভড আ চেক ফ্রম রাজ এন্ড কোম্পানি, রাজ এন্ড কোম্পানি থেকে একটা চেক পেয়েছি, স্যার কত টাকা চেক পেয়েছি সেটা বলেনি, কিন্তু কত টাকার গুডস পেয়েছিল আগের বছর সেটা বলেছে। কিন্তু একটা কথা বলেছে, অ্যালাউড 1% ডিসকাউন্ট। ও যে আমাকে চেক দিয়েছে, আমি খুশি হয়ে কি দিয়ে দিয়েছি, ডিসকাউন্ট দিয়েছি। তো এই ডিসকাউন্টটাকে কি ডিসকাউন্ট, পেড না ক্যাশ, ক্যাশ ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্টকে দু ভাগে ভাগ করা যায়, একটা অ্যালাউড একটা রিসিভ। কি অ্যালাউড না রিসিভ, তাহলে এই জিনিসটা তো বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে তো। দেখ ভালো করে শোন, কত তারিখ এটা, রাজ এন্ড কোম্পানি থেকে টাকা পেতে, যার থেকে টাকা পাচ্ছি সে তো ক্রেডিট হবে, কারণ রাজ এন্ড কোম্পানি তোমার ডেটাস অ্যাসেট, তো অ্যাসেট কমছে, অ্যাসেটকে তোমাদের লিখতে করতে হবে, ক্রেডিট করতে হবে। আমাকে বল দেখি রাজ এন্ড কোম্পানি থেকে কত টাকা পেতাম, 20,000 টাকা ক্রেডিট লিখে দে। রাজ এন্ড কোম্পানি থেকে 20,000 টাকা পেতাম, তো 20,000 টাকা ক্রেডিট লিখে দে। এইবার কি হয়েছে, রাজ এন্ড কোম্পানি থেকে একটা চেক পেয়েছি, কি পেয়েছি রাজ এন্ড কোম্পানি থেকে চেক পেয়েছি, কত টাকা চেক পরে বলবো, একটা চেক পেয়েছি। এবার আমার প্রশ্নটা মন দিয়ে শুনবি, আমি রাজ এন্ড কোম্পানি থেকে চেক যেদিন পেয়েছি ব্যাংকে জমা কোন দিন করেছি, এটা খুব ভাইটাল। দেখ পরে 12 তারিখ বলছে স্যার আপনি যে 10 তারিখ রাজের থেকে চেক পেয়েছেন, দেখ 10 তারিখ রাজের থেকে চেক পেয়েছি, কিন্তু চেকটা ব্যাংকে জমা করেছি, তাহলে 10 তারিখ চেকটা কোথায় ছিল, হ্যাঁ আমার কাছে ছিল, ক্যাশ বাক্সে ছিল, আমার কাছে চেক ছিল, এটা মাথায় রাখি। যদি আমি 10 তারিখ যদি বলতো না 10 তারিখ চেক পেয়ে 10 তারিখই জমা করে দিয়েছি, তাহলে তখন এন্ট্রিটা খুব সোজা হতো। এই এন্ট্রিটা আমি জানি না তোরা কি বলছিস, তোরা হয়তো ভাবছিস যে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে, না এখানটা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে না, খুব ভাইটাল। ধর আজকে আমাকে কোনো কেউ আমাকে চেক দিয়েছে, আজকে শনিবার, ঠিক আছে, আজকে আমাকে চেক দিয়েছে, আজকে মেনে নিলাম আজকে ব্যাংক বন্ধ থাকে না, অনেক স্যাটারডে ব্যাংক বন্ধ থাকে, তা আজকে ধর ব্যাংক বন্ধ, কালকে রোববার, কালকেও ব্যাংক বন্ধ, আমি চেকটা ফেলবো কবে, পরের দিন, তাহলে চেকটা আজকে কোথায় ছিল, আজকে আমার কাছে। সুতরাং কোশ্চেনটা মাথায় রাখতে হবে কবে চেক কবে পাচ্ছে আর ব্যাংকে কবে জমা করছে, এটা খুব ভাইটাল, এটা খুব ভাইটাল। যখন ক্যাশ বুক করবো দেখবি এরকম আইটেম প্রচুর আসবে, চেক আজকে পেয়েছি ব্যাংকে কালকে জমা করেছি বা 2 দিন পরে জমা করেছি, এই জিনিসগুলো বুঝতে হবে। আগে যে অঙ্কগুলো করেছিলি ওরকম তুই থাকতো কি বলতো, চেক রিসিভ ফ্রম রাম, তুই ডাইরেক্ট করতে স্যার ব্যাংক টু রাম, কেন তুই ধরেই নিচ্ছিস রামের থেকে চেক পেয়ে না, আজকে চেকটা ব্যাংকে ফেলে দিচ্ছি, এটা তো ধরতি। কিন্তু এখানে আজকে একটু ঘুরিয়ে দিয়েছে লাইনটা, বলছে আজকে চেক পেয়েছি পরশুদিন ব্যাংকে জমা করেছি, তাহলে ব্যাংকে কোন দিন পড়বে টাকা, পরশুদিন পড়বে। তা এখন যদি ভুল করে যদি এখানে ব্যাংক অ্যাকাউন্ট লিখে দিই তাহলে কেটে দেবে, কিন্তু ব্যাংকে আমি কোথায় ব্যাংকে ফেলে দিয়েছি, ব্যাংকে যেদিন চেক পেলো সেদিন ব্যাংক আসবে, তাহলে আজকে চেকটা কোথায় ছিল, আমার কাছে, মানে ক্যাশ বাক্সে ছিল, তাই এখানে ক্যাশ কথাটা লেখা হবে, ক্যাশ। প্লিজ স্যার চেকটা অ্যাকচুয়ালি চেকটা এখন আমার কাছে ক্যাশ, তুই আজকে আমাকে একটা 5,000 টাকা চেক দিই, আমি সোমবার ব্যাংকে ফেলবো, তার মানে তোর যে চেকটা আমার কাছে আছে এটা ক্যাশের সমান, এটাকে ক্যাশ ধরা হবে, ঠিক আছে তো, যদিও আদৌ এটা ক্যাশ না, কিন্তু এটাকে ক্যাশ মনে করা হবে, ঠিক আছে তো। তার মানে কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আর না হলে তাও যদি বুঝতে অসুবিধা হয় তুই লিখতে পারিস রাজ চেক, রাজ চেক মানে কি লিখে, যদি খুব বুঝতে অসুবিধা, ক্যাশ যদি বুঝতে অসুবিধা তখন বলবি রাজ চেক মানে রাজের চেক, ঠিক আছে তো, ওটাও বলতে পারিস, ঠিক আছে। এইবার বল ডিসকাউন্ট অ্যালাউডের কথা বললাম, তো ডিসকাউন্ট কি হবে, ডেবিট হবে না ক্রেডিট হবে, কারণ ডিসকাউন্ট অ্যালাউড হচ্ছে আমাদের খরচ বাড়ছে, তাহলে কি হবে, ডেবিট। ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট। কত পার্সেন্ট ডিসকাউন্ট বলেছিল, 1%, বল 20,000 1% কত, 200 টাকা, 200 টাকা হয়ে যাবে, তাহলে এটা কত হলো, কত টাকা চেক পেয়েছি, 19,800 টাকা বলতে পারি, বল এবার বলেছিস, হ্যাঁ 20,200, না না আমি ঠিক করে দেখ, তুই ভুল ভাবছিস, 20,000 টাকার মাল বেচেছি, ওকে 200 টাকা ডিসকাউন্ট দিয়েছি, ও আমাকে দেবে কত, 19,800 দেবে না,
তাহলে স্যার ন্যারেশন কি লিখবো, তাই তো? শুনে নে নাকি লিখে নিবি এটা ন্যারেশন? এটা ন্যারেশনটা লিখে নে, যদি ভুলে যাস লিখ বিং চেক রিসিভ, বিং চেক রিসিভ, বিং চেক রিসিভ। কি লিখলাম? বিং চেক রিসিভ ফর্ম, তার থেকে পেয়েছি যেটা বিং চেক রিসিভ ফর্ম রাজ এন্ড কোম্পানি, বিং চেক রিসিভ ফর্ম রাজ এন্ড কোম্পানি। আচ্ছা এবার আমাকে বল, তোকে তো এই কথাটাও বলতে হবে, তুই কি এই চেকটাকে ব্যাংকে ফেলেছিস এখনো? তাহলে কি লিখতে পারি? নট ইয়েট ডিপোজিটেড। স্যার নট ইয়েট মানে এখনো জমা করিনি, নট ইয়েট, ডিপোজিট মানে এখনো জমা করিনি। তাহলে বিং চেক রিসিভ ফর্ম রাজ এন্ড কোম্পানি নট ইয়েট ডিপোজিটেড, নট ইয়েট ডিপোজিটেড। ঠিক আছে তো? কমা দিয়ে লে, কমা দিয়ে লে allowed him 1% discount, allowed him 1% discount। কিছু তুই ভাবছিস হয়তো ন্যারেশনটা কত বড় বড় মনে রাখতে পারবো না, তো নিজের মতন ওখানে যে লেখায় সেই লেখায় লিখলেও হবে, ঠিক আছে? আচ্ছা লাস্ট এন্ট্রি কত তারিখ? 12 তারিখ। এবার বলেছে 12 তারিখ মানে আজকে সোমবার, শনিবার চেক পেয়েছি, আজকে তো সোমবার হয়ে গেল, সোমবার চলে এসেছে, সকালবেলা 10টার মধ্যে ব্যাংকে চলে গেছে চেকটা ফেলতে। তাহলে চেক কি আমার আর দোকানে আছে? কোথায় চলে গেছে? দোকান থেকে চেকটা ব্যাংকে চলে গেছে। বাড়লো কে? ব্যাংক বাড়লো। কমলো কে? ক্যাশ। এবার একটু মাথায় রাখতে হবে, মাথা ঠান্ডা করতে হবে। তুই যদি এখানে ক্যাশ লিখিস তাহলে ক্যাশ ক্রেডিট করবি, তুই ক্যাশ না লিখে এখানে করতি রাত চেক, তাহলে রাত চেক ক্রেডিট করবি। বুঝতে পারলি? তুই কোনটা করবি সেটা তোদের উপর ডিপেন্ড করবে। কি বললি বোঝা গেল? তুই যদি এখানে ক্যাশের বদলে তুই মনে না স্যার চেক, তো চেক ধরে ক্যাশ কি করে হবে? আমি চেকে, আমি ক্যাশের জায়গায় আমি লিখবো রাজের চেক, রাত চেক। তুই লিখতে পারিস, কেউ কাটবে না, কেউ কাটতে পারবে না, তুই রাত চেক লিখতে পারিস। তো যদি মনে হয় ক্যাশ লিখতে অসুবিধা তখন রাত চেক লিখবি। আর যদি এখানে রাত চেক লিখিস তখন ওখানে করবি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট রাত চেক। আলটিমেটলি বুঝতে পারলি এবারটা কি বললাম? ঘরে বুঝেছিস তো? সুতরাং কোনো সমস্যা নেই এখানে। 12 তারিখ তাহলে কি করবো? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা ফেলবো রে পায়ের ব্যাংকে? 19,800 টাকা। হয়ে গেল অঙ্কটা শেষ। ওখানে না এটা তো লিখতেই পারবি এটা। আচ্ছা এরপরে যে অঙ্কটা করবো দেখ, তো দেখতে পাচ্ছিস 13 নম্বর অঙ্ক, ভালো অঙ্ক দিয়েছে বেশ। বলে রেকর্ড দ্য ফলোইং ট্রানজাকশন ইন আ জার্নাল। বলছে উইথ দ্য গুডস কস্টিং 5,000 ফর পার্সোনাল ইউজ। ঠিক আছে? উইথ দ্য গুডস কস্টিং ₹5,000 ফর পার্সোনাল ইউজ, নিজের প্রয়োজনে 5,000 টাকার গুডস তুলেছে। 2 নম্বর বলেছে 500 টাকার গুডস গিভেন অ্যাজ চ্যারিটি, আগে করে দিয়েছি অনেকবার। তাহলে আর চেক 5,000 রিসিভ ফ্রম রাজীব, এটা একটু নতুন। রাজীবের থেকে একটা চেক পেয়েছি এবং সেই চেকটা ব্যাংকে জমা করে দিয়েছি। পরবর্তী সময় সেই চেকটা ডিজানার্ড হয়েছে, সে করে দেবো, অসুবিধা নেই। চেক ডিজানার্ডের এন্ট্রি কি হয় সব বলে দেবো। তোদেরকে একটা করে বলছি। 13 নম্বর অঙ্ক, 1 নম্বর পয়েন্ট কি বলেছে? উইথ দ্য গুডস কস্টিং 5,000 টাকা ফর পার্সোনাল ইউজ। তাহলে বল ব্যবসার মালিক ব্যবসা থেকে 5,000 টাকার গুডস তুলে নেয়, জার্নাল কি হবে? ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট। বেশ সুন্দর, বোঝাতেও হবে না কিছু, বুঝে গেছি এটা। ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজেস অ্যাকাউন্ট। কত টাকা? 5,000 5,000। নাম্বার 2 কি বলেছে? বলে গুডস কস্টিং 500 টাকা গিভেন অ্যাজ চ্যারিটি। আমি আগে বহুবার বলেছি চ্যারিটি, চ্যারিটির উদাহরণ দিয়েছি, সুন্দরভাবে উদাহরণ দিয়েছি চ্যারিটি। তার মানে আমি 500 টাকার গুডস দিয়েছি চ্যারিটির জন্য। তার মানে জার্নাল কি হতে পারে বল? চ্যারিটি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ। অনেকবার বলেছি এটা, নতুন করে বোঝানোর কিছু নেই, বুঝতে অসুবিধা হলে দেখে নিস আগের ভিডিওগুলো। চ্যারিটি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ। গুডস এর ভিডিওটা করেছিলি না? একটা সুন্দর ছবি এঁকে করেছিলাম, কি কি কারণে কোম্পানি থেকে গুডস কমতে পারে, সুন্দরভাবে বুঝিয়েছিলাম। ছবিটা এঁকে নিয়েছিস খাতায়? খাতায় এঁকে দিচ্ছ ডায়াগ্রামটা? আচ্ছা, তাহলে চ্যারিটি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজেস অ্যাকাউন্ট। কত টাকা দিয়েছে? 500 500। নাম্বার 3 এই ওকে লাস্ট জার্নাল ছিল এটা। বলছে চেক ফর ₹5,000 রিসিভ ফ্রম রাজীব
রাজীবের থেকে একটা 500 টাকার চেক পেয়েছি, মন দিয়ে শুনবি, এটা নতুন কিন্তু এটা করিস নি আমি, এবং এটা স্টার মেয়ে রাখবি কারণ এটা নতুন তোকে আবার প্র্যাকটিস করতে হবে। রাজীবের থেকে তুই 5000 টাকা চেক পেয়েছিস এবং সেই চেকটা ব্যাংকে জমা করেছিস। আচ্ছা তুই একটু বল, এটা তো নিজেই বলতে পারবি, রাজীবের থেকে একটা চেক পেয়ে ব্যাংকে জমা করেছিস, জার্নাল কি বলবি? রাজীবের, একদম ঠিক, এটাই হবে। রাজীবের থেকে চেক পেয়ে ব্যাংকে জমা করেছিস। আমি একটু লিখবি না, দেখে কি করছি। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু কি বললাম? রাজীব অ্যাকাউন্ট। দেখ রাজীবের থেকে আমি টাকা পেতাম, তো রাজীব আমাকে চেক দিয়ে দিস, তাহলে আমি কি করেছি, সঙ্গে সঙ্গে চেকটা ব্যাংকে ফেলে দিয়েছি। আমি ভাবলাম চেকটা ব্যাংকে ফেলেছি, তো আমার ব্যাংকের ব্যালেন্স বেড়ে যাবে, তাই আমি নর্মাল এন্ট্রি করেছি, ব্যাংকের ব্যালেন্স বেড়ে যাচ্ছে। আর রাজীবের থেকে চেক পেয়ে গেলে রাজীবের ব্যালেন্স কমে, এটা তো জেনারেলি করা উচিত। কিন্তু কি হয়েছে, আমি নর্মালি প্রথম দিচ্ছি, আজকে ধর আমার কাছে স্টুডেন্ট পড়ছে, না 2000 টাকার নোট দিয়েছে, মাইনে 2000 টাকার নোট দিয়েছে, ঠিক আছে, এটা এনভেলপে করে দিয়েছে। ও যখনই দিল, ও আমাকে মাইনার কার্ড দিল, আমি ওখানে সাইন করে দিলাম, অর্থাৎ ওর কাছে মাইনা পেতাম, আমি ঠিক করে দিলাম, হ্যাঁ ও মাইনা দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমিও ভাবলাম যে আমার আগে যা টাকা ছিল সব আমার টাকা বেড়ে গেল। কিন্তু রাত্রিবেলায় যখন টাকাগুলো কাউন্ট করতে বসলাম, সবার তো এনভেলপের উপর সবার নাম লেখা থাকবে, খামের উপর সবার নাম লেখা থাকবে। 2000 টাকার নোট বের করলাম, দেখলাম হয় ছেঁড়া, নাহলে জাল নোট। তো তখন আমার কি করা উচিত? পরের দিন যখন স্টুডেন্টটা করতে আসবে, আমি বললাম কি রে, তুই তো নোটটা জাল নোট দিয়েছিস, তো ওকে জাল নোটটা ফেরত দিই। তো জাল নোটটা ফেরত দিয়ে দেবো মানে কি হবে? তাহলে কি বলবো, কি আমার মাইনা দিয়েছে? না, তাহলে মাইনাটা প্রথমে আমি বলেছিলাম মাইনা শোধ হয়ে গেছে, সেটাকে আবার ফিরিয়ে দেবো। আমি প্রথমে বলেছিলাম ক্যাশ আমার বেড়ে গেছে, এখন ক্যাশ আমার কমে, গল্পটা বুঝেছিস? এটা তো বেসিক গল্প। তাহলে তুই ভাব কি করা উচিত এবার। এটাকে বলা হয় ডিজনার। ডিজনার মানে বুঝলি চেকের ক্ষেত্রে ডিজনার হয়, কিন্তু এরকম ক্ষেত্রে হয়তো আমি এখনো অঙ্ক পাইনি এরকম। জাল নোট বুঝতে পারি, জাল নোটের ক্ষেত্রে এরকম হবে। ধর আজকে ধর আমি কোনো একটা স্টুডেন্ট রামের কাছে, আমি রামকে পাঠিয়েছি 2000 টাকা, মানে ধর 2000 টাকা আমাকে দিয়ে দিয়েছি। আমি কি বলেছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রাম অ্যাকাউন্ট 2000, কিন্তু পরে রাত্রিবেলায় দেখলাম নোটটা জাল ছিল বা ছেঁড়া ছিল। আমি পরবর্তী সময় কি করবো, ফিরিয়ে দেবো, মানে উল্টো করবো। তখন উল্টো করবো, আমি প্রথমে ক্যাশটাকে বাড়িয়ে দিয়েছিলাম, তাহলে এখন ক্যাশটাকে আমার বেড়েছে, অরিজিনালি না, তাহলে ক্যাশটাকে কি করবো, এখন কমিয়ে দেবো। প্রথমে তো বাড়িয়ে দিয়েছিলাম, তাহলে এখন কি করা উচিত, কমাবো, ক্যাশটাকে কমাবো। আর প্রথমে রামটাকে কি করে দিয়েছিলাম, রামটাকে কমিয়ে দিয়েছিলাম, তাহলে এখন রামটাকে আবার বাড়িয়ে দেবো। তাহলে জার্নালটা কি হবে স্যার? আপনি বলুন না, এর পুরো উল্টো হবে এটা। আমাকে রাজীব চেক দিয়েছিল, আমি এটা করেছিলাম, এবার রাজীবের চেকটা ডিজনার হয়ে গেছে, চেকটা ফিরিয়ে দিচ্ছি, তাহলে কি করবো, এখন উল্টো করে দেবো। ও তার মানে স্যার ডিজনার মানে কিছুই না, অরিজিনাল যেটা হয় তার উল্টো, অরিজিনালে উল্টো। গল্প বুঝতে পেরেছিস তো? আজকে রাজীবের কাছে আমি 5000 টাকা পেতাম, রাজীব আমাকে 5000 টাকা চেক দিয়েছে, তাহলে আমার ডিউটি কি স্যার, রাজীব তো আপনাকে 5000 টাকা চেক দিয়েছে, আপনি রাজীবকে কমিয়ে দিন, রাজীবকে কমিয়ে দিয়েছেন ক্রেডিট। আর আপনি চেকটা কোথায় রাখবেন? আপনি তার ঘরে রাখবেন না, ব্যাংকে ফেলবেন, ব্যাংকে পাঠিয়ে দিন চেকটা, তাহলে আপনার ব্যাংকে ব্যালেন্স বেড়ে যাবে। দুদিন পর আমি জানি দুদিনের মধ্যে চেক ক্লিয়ার হয়ে যাবে। আমি ব্যাংকে ফোন করছি, ব্যাংক বা আমাকে মেসেজ পাঠিয়েছে যে না চেকটা ডিজনার হয়ে গেছে, তখন আমার ডিউটি কেমন, তখন মাথা গরম হয়ে যাবে। আমি সঙ্গে সঙ্গে ব্যাংকের ব্যালেন্স তো কমে গেল, আমি ভেবেছিলাম ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে, না, তখন ব্যাংকটাকে কমাবো আর রাজীবটাকে বাড়িয়ে দেবো। দেখ না চেকটা যখন ডিজনার হয়ে যায়, রাজীবকে ফোন করে বললাম ভাই তুমি চেক দিয়েছো, চেকটা বলছে ডিজনার হয়ে গেছে, তখন ওকে ওর ব্যালেন্স বাড়িয়ে দেওয়া উচিত। এটাই হচ্ছে গল্প, আর কিছু না। বুঝতে পারলি গল্পটা কি? তাহলে জার্নালটা কি হবে বল, রাজীব টু ব্যাংক, ঠিক আছে, রাজীব অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক 5000 মাথায় ঢুকেছে? তাহলে ডিজনার দিলে দেখ, আমি জানি না আবার ঘাবড়ে যাবে কিনা, ডিজনারের এন্ট্রি কি হয়, অরিজিনালের উল্টো। রাজীব অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, রাজীব অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, কত টাকা? 5000। তার মানে এই অঙ্কটার মধ্যে একটাই নতুন আইডেন্টিটি, বুঝতে পারলি? ডিজনার থাকলে কিভাবে করতে হবে দেখে রাখ, কারণ ডিজনার তো মানে ক্লাস 11 অ্যাকাউন্টস করবি, অনেক জায়গায় ডিজনার এন্ট্রি পাবি, জেনে রাখবি ডিজনার হলে কি হয়। নেক্সট অঙ্ক 14 নম্বর অঙ্ক কি বলেছে, জার্নালাইজ দ্য ফলোইং। বলে নিচে যে এখানে কটা পয়েন্ট আছে, 7টা পয়েন্ট আছে, এগুলো জার্নাল করে দেবো, 7টা পয়েন্ট দিয়েছে, ঠিক আছে। কোশ্চেনটা নিশ্চয়ই সবার টোকা হয়ে গেছে, ঠিক আছে, কোশ্চেন সবার টোকা হয়ে গেছে। অঙ্কটা আরম্ভ করছি, একটা করে পয়েন্ট বলছি, অঙ্কটা করছি। 1 নম্বর কি বলেছে, অঙ্কের নাম্বার দেখে 14 নম্বর অঙ্ক, এখানে ডেট বলেনি, 1 নম্বর বলেছে গুডস পারচেজ 5000 টাকা, 5000 টাকা দিয়ে গুডস কেনা হয়েছে, ওয়ার ইউজড বাই প্রোপ্রাইটার ফর পার্সোনাল পারপাস। তার মানে কি বলেছে, মানে ব্যবসার মালিক
গুডস কিনেছে, ব্যবসার মালিক গুডস কিনেছে এবং সেই গুডসটা কি পারপাসে ব্যবহার করা হয়েছে? দোকানের জন্য, মানে বিজনেসের জন্য ব্যবহার করা হয়েছে, নিজের জন্য। মানে মোট কথা একদম কমন জিনিস বলেছে, আমি ধর ব্যবসার মালিক, আমি গুডস কিনেছি। এবার আমি যখন গুডস কিনতে আমি মালিক, তো আমি গুডস কিনতে এবার সবাই ভাবে তো গুডস কিনেছি নিজের প্রয়োজন, আমি দোকানের জন্যই কিনেছি। কিন্তু পরবর্তী সময় জানা গেল না, এটা দোকানের জন্য কিনি, নিজের জন্য কিনেছি। তো মানে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা হলো, গুডস উইথড্রন বাই দ্য প্রোপ্রাইটার, তাই তো? ব্যবসার মালিক ব্যবসা থেকে গুডস তুলেছে, বোঝা গেল? তো জার্নালটা কি হবে? ড্রয়িংস টু পারচেজ, বোঝা গেল তো? অনেকে এমনি নরমালি পারচেজ করলে জার্নাল কি, যদি অরিজিনাল পারচেজ হতো সে এই ধরনের কিছু না বলতে কি হতো, পারচেজ টু ক্যাশ হতো, অরিজিনাল পারচেজ টু ক্যাশ হতো। কিন্তু পরবর্তী সময় জানলাম কি না, নিজের জন্য নিয়ে নিয়েছে, পার্সোনাল ইউজ, তাহলে হয়ে গেল ড্রয়িংস টু উল্টে গেল। কত টাকা? নেক্সট বলেছে 200 টাকা ডিউ ফ্রম হরি আর ব্যাড ডেট। মানে হরি আমার দোকানে একজন কাস্টমার ছিল, কাস্টমার তো আগে অনেকবার বলেছি কাস্টমার কাকে বলে। হরি আমার দোকানের একজন কাস্টমার ছিল, যেই কাস্টমারকে মানে ধারে গুডস বেচেছি। হরি আমার দোকানের একজন কাস্টমার, খরিদ্দার ছিল, খরিদ্দার এসেছিল আমার দোকানে মাল কিনতে। ও বলেছিল আমাকে আজকে মাল দাও, আমি কদিন পর আপনার টাকাটা মিটিয়ে দেবো। ঠিক আছে, নাও, নিয়ে যাও, মাল নিয়ে যাও। অর্থাৎ ওকে আমি কিসে গুডস বেচলাম, ক্যাশে না ধারে? ধারে গুডস বেচেছি। তাহলে ওর কাছে আমি হরির কাছে টাকা পাবো, তাহলে হরি আমাদের কে? ডেটার্স, হরির কাছে টাকা পাবো। এবার পরবর্তী সময় হরির কাছে টাকা চাইছি, দেখি হরির কাছ থেকে টাকা পয়সা পাওয়া গেল। দেখো ব্যাড ডেট। আমি ব্যাড ডেট কাকে বলে? আমি কাউকে ধারে গুডস বেচেছিলাম, ও প্রমিস করেছিল পরবর্তী সময় টাকাটা শোধ করে দেবে। পরবর্তী সময় ও যা টাইম দিল সেই টাইমের কাছে ছিলাম টাকা, ও টাকা দিচ্ছে না বা টাকা দিতে ডিনাই করে, অস্বীকার করছে টাকা দেওয়া দিতে। তার মানে কি হবে? আমি বলেছিলাম ব্যাড ডেট জিনিসটা কি, বিভিন্ন কারণে ব্যাড ডেট হতে পারে। হয়তো সে মারা যেতে পারে, বা সে ইনসলভেন্ট মানে দেউলিয়া হয়ে যেতে পারে, বিভিন্ন কারণে সে টাকা নাও দিতে পারে। ঠিক আছে তো? তার মধ্যে ও বলেছে, কারণ তো বলেনি, ও বলেছে টাকা দেয় না, 200 টাকা দিল না। তাহলে 200 টাকা দিল না, এটা আমার ব্যবসার কাছে কি, এটা কি আমার ইনকাম হলো? মানে আমি বলছি এটাকে আমার লাভ হলো না লোকসান হলো? লোকসান হলো। মানে খরচকে বাড়াতে গেলে কি করতে, ডেবিট করতে হয়। এখানে ডেবিটটার নাম কি? ব্যাড ডেট। ব্যাড ডেটটা হয়ে গেল ডেবিট। ঠিক আছে? আচ্ছা, এই টাকাটা কার কাছে পাওয়ার কথা ছিল? হরির কাছে। এই টাকাটা কি পাবো? হরির থেকে পাবো না। তাহলে হরির ব্যালেন্সটাকে আমার কি করা উচিত? বাড়িয়ে দেওয়া উচিত না কমিয়ে দেওয়া উচিত? তাহলে হরি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড, এই সরি ব্যাড ডেট টু হরি, ব্যাড ডেট টু হরি। বোঝা গেল? বুঝেছি জার্নালটা? ব্যাড ডেটের জার্নাল জেনে রাখিস, কিন্তু ভুল হয়, কিন্তু অনেকেই ভুল করে ব্যাড ডেটের জার্নাল। তো ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু হরি অ্যাকাউন্ট, বোঝা গেল? লিখে দে ব্যাড ডেট টু হরি 200। 3 নম্বর কি বলেছে? বলেছে গুডস আনইনসিওরড। এবার বলে স্যার আনইনসিওরড মানে তো জানি না। আনইনসিওরড মানে ধর আজকে আমার একটা মুদিখানা দোকান আছে, মুদিখানা দোকান দেবো, আমি একটু ভালো উদাহরণ দিই। সাপোজ ধর আমার সিলেদার কি জুতোর দোকান দেখেছিস, বড় জুতোর দোকান, ওখানে প্রচুর জুতো থাকে, তাই তো? তো স্যার আনইনসিওরড মানে কি? আমি মনে করছি ওর দোকানে যে কোনো সময় আগুন লাগতে পারে। ভাব একটু ইমাজিন কর, ওর দোকানে যদি আগুন লাগে তাহলে কত টাকার জুতো আছে, অনেক লাখ লাখ কোটি কোটি টাকার জুতো আছে। যদি দোকানে যদি আগুন লাগে তাহলে কি হবে? পুরো লস তো হবে। লস তো পরের কথা, লস তো পরের কথা। তুই ভাব, চিন্তা ভাবনা কর, ওর দোকানে যদি কোনো রকম আগুন লেগে যায় তাহলে কত জুতো আছে, সব জুতো নষ্ট হয়ে যাবে, মানে কত কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাবে। এবার ওই জুতোর দোকানে যে মালিক, সিলেদার্সের মালিক, ও কি সব জুতো ক্যাশে কিনেছিল? ও তো বাকিতে কিনেছিল, অনেক জুতো, যারা বড় বড় বিজনেস তারা বাকিতেই কিনে। তাহলে যাদের থেকে বাকিতে কিনে তাদের টাকা তো ফেরত দিতে হবে। ও ফেরত দেবে কি করে? দিতে পারবে? ও তো ব্যবসা পুরো লাটে উঠে গেল, ব্যবসা বন্ধ করে দিতে হবে, ব্যবসা পুরো বন্ধ করে দিতে হবে। বুঝতে পারছিস কি বললাম? আর যারা বড় বড় বিজনেসম্যান হয়, ওরা বিজনেসটা কি হয় না, বিজনেসের সবসময় ইনসিওর করে। ইনসিওর মানে কি? ইন্স্যুরেন্স করে রাখে। ইন্স্যুরেন্স করে রাখার সুবিধা কি? কোনো কারণে যদি দোকানে আগুন লেগে যায় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা পয়সা পাবে, যেই টাকা দিয়ে পুনরায় আবার ব্যবসা স্টার্ট করতে পারবে, ভালো টাকায় পাবে। ইন্স্যুরেন্স করে রাখে। ব্যাপারটা বুঝতে পারলি কি বললাম? ইন্স্যুরেন্স জিনিসটা কি? তো তোরা দেখেছিস যে অনেকে বাইক ইন্স্যুরেন্স করে রাখে, ফোনের ইন্স্যুরেন্স করে রাখে। বুঝতে পারছিস তো? তেমনি বিজনেসে, বড় বড় বিজনেসে অবশ্যই ইন্স্যুরেন্স থাকে। সবাই জানি আমরা, বড় বড় বিজনেস অবশ্যই ইন্স্যুরেন্স করে। কারণ ছোটখাটো মুদিখানা দোকান ইন্স্যুরেন্স করেন,
ওর আবার কি আগুন লাগে, ও হবে কি আগুন লাগে, ফালতু কেন টাকা দেবো, ফালতু কেন টাকা দেবো। কিন্তু যখন বড় বিজনেস হবে না, বিজনেস বিশাল বড় হবে, যেখানে আগুন লাগার চান্স 90% এরকম বিজনেস, ইন্স্যুরেন্স করবেই করবে। ঠিক আছে? তাহলে আনইনসিওর আর ইনসিওর বুঝতে পারলি? ইনসিওর কোনটা? আনইনসিওর মানে ওর বিজনেস ইন্স্যুরেন্স করাই নেই। ঠিক আছে? গুডস আনইনসিওর বলছে 3000 টাকা ওয়ার ডিস্ট্রয়েড বাই ফায়ার, মানে ছোটখাটো একটা মুদিখানা দোকান, আগুন লেগে গেছে। কত টাকার গুডস আগুন লেগে গেছে? 3000 টাকার গুডস আগুন লেগে গেছে। এবার আমি প্রশ্ন করলাম, বল ওই দোকানে কি ইন্স্যুরেন্স করা ছিল? না, আনইনসিওর, ইন্স্যুরেন্স করা নেই। তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি ওকে 1 টাকাও দেবে না, তাহলে পুরো টাকাই তো লস হয়ে গেছে। আচ্ছা, ওর গোডাউনে, ওর দোকানে যা গুডস ছিল, সেই গুডস বেড়ে যাবে না কমে যাবে? আগুন লেগে গেলে কমে যাবে। তাহলে কমে যাবে মানে পারচেজ কমে গেল, তাই তো? পারচেজ কমে গেল। হ্যাঁ, ঠিক না ভুল? পারচেজ কমে গেল তো। পারচেজ টু পারচেজ হলো 3000 টাকা। স্যার ডেবিট কে হবে? এই যে দোকানে আগুন লেগে গেল, এটা আমার এক ধরনের লস হলো না? এটাকে বলে গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার। দোকানে আগুন লেগে গেলে একটা বড় সড়ো লস হয়, এই লসটাকে বলা হয় গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার। ঠিক আছে? তাহলে গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার, ঠিক আছে? গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার। বইতে দেখছি ওরা দিয়েছে লস অফ স্টক, একই ব্যাপার। ওরা কি দিয়ে জানিস? ওরা বলছে লস অফ স্টক বাই ফায়ার। ঠিক আছে? ওরা বলছে লস অফ স্টক বাই ফায়ার, একই জিনিস। আমার মনে হলো গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার, একই জিনিস। সব এক, সব এক, কোনো কিছু আলাদা নেই, সব এক। এক একজন একটা লিখি, গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার। কত টাকা দিয়েছি? 3000 টাকা। টু পারচেসেস। এখন তুই বলি স্যার এটা তো আনইনসিওর বলছি, যদি এটা ইনসিওর বলতে তাহলে কি হতো? কলম করে বলছি ইনসিওর। বলেছে কি 4 নম্বর বলেছে গুডস কস্টিং 1000 টাকা ড্যামেজ বাই ফায়ার। আবার আর উদাহরণ দিচ্ছি, আমার গোডাউনে 1000 টাকার মাল ড্যামেজ হয়ে গেছে। কি হয়েছে? ড্যামেজ। তো বিভিন্ন কারণে ড্যামেজ হতে পারে, ছোট করে আগুন লাগতে পারে, নাও লাগতে পারে। এখন ড্যামেজ হয় কোনো কারণে 1000 টাকার গুডস ড্যামেজ হয়েছে। এবার এবারে তো আমার ইন্স্যুরেন্স করা ছিল। তো ইন্স্যুরেন্স করা থাকলে সাপোজ আমি মনে করছি আমি আগুন লাগার উদাহরণটাই দিই, আমার গোডাউনে কোনো কারণে রাত্রি 12টার সময় আগুন লেগেছে। রাত্রি 12টার সময় গোডাউনে আগুন লেগেছে। তা আমার গোডাউনে যে দেখবি কি বলবো, গোডাউন কিপার থাকে, অর্থাৎ গোডাউন ম্যানেজার বলতে পারি। গোডাউনটা যে মানে দেখবি বড় বড় বিজনেস, এই গোডাউনে কিন্তু রাত্রিবেলায় লোক থাকে, ঠিক আছে? তো যখনই রাত্রি 12টার সময় আগুন লেগেছে, ঠিক আছে, 12টার সময়, একদম পুরো 12টার সময় আগুন লেগেছে, সব তো কোম্পানি থেকে নেই, সবাই চলে যায়। গোডাউন মানে যে মানে গোডাউনের যে ম্যানেজার আছে, ও 12টা 5-এ ওদের আগুন ঠাগুন লেগে গেছে। কি করবে? সঙ্গে সঙ্গে ফোন করলো, সঙ্গে সঙ্গে ফোনটা বের করলো, ফোন করে মালিককে জানিয়ে দেবে যে গোডাউনে আগুন লেগে গেছে। ঠিক আছে? এবার মালিক সঙ্গে সঙ্গে অফিসে চলে আসলো, মানে গোডাউনে চলে আসলো। সমস্ত জেনে ও কি করলো, দমকলে, সবার ফার্স্ট দমকলে ফোন করলো, সবার ফার্স্ট দমকলকে। তাই তো? দমকলে তো ফোন করবে, দমকলে এসে আগুনটা নেভানো। যেই নেভানো কমপ্লিট হলো, ওর সঙ্গে সঙ্গে পুলিশে একটা ডায়েরি করবে, পুলিশের কাছে একটা ডায়েরি করা হয়, সেদিন ডায়েরি করবে বা রাত্রিবেলা ডায়েরি না করতে পরের দিন সকালবেলা চলে ডায়েরি করবে। এবং তার সাথে সাথে ইন্স্যুরেন্স কোম্পানিকে একটা রিপোর্ট করবে, ওই যে আমার গোডাউনে আগুন লেগে গেছে। তো ইন্স্যুরেন্স কোম্পানি পরের দিনই লোক পাঠিয়ে দেবে, ইন্সপেক্টর পাঠাবে। ইন্সপেক্টর মানে পুলিশ ইন্সপেক্টর না, ইন্স্যুরেন্স কোম্পানি যে ইন্সপেক্টর থাকে ওরা আসবে, ওরা এসে সমস্ত ইন্সপেকশন করবে। কেন আগুন লাগলো, কি করে আগুন লাগলো, আদৌ গোডাউনে যে আছে সে আগুন লাগিয়ে দিয়েছে কিনা, সমস্ত কিছু জানবে। কারণ অনেকে ভাবে যে ইচ্ছা করে আগুন লাগিয়ে দিয়ে টাকার দরকার, তো এরকম নরম পুরো তদন্ত করবে। ঠিক আছে? তদন্ত করে দেখবে তো না, ঠিক আছে, এই ক্লেম পাবে, ক্লেম পাওয়ার যোগ্য, তখন ওকে ক্লেম করছে। মানে আগে থাকতে ক্লেম দেয় না। তাহলে বল কি বলেছে এখানে? তাহলে গল্পটা বুঝতে পারলি? দেখ, আমি কিন্তু গল্প বললাম, আমি কিন্তু অঙ্ক আমি এখন আরম্ভই করিনি। অঙ্ক বলেছি কিন্তু গল্পটা ভাব, এটাই হচ্ছে অরিজিনালি গল্প হয়। তোরা দেখ, এই যে কোথাও কারোর বাড়ি আগুন লাগলে কি করে? প্রথমে কি করে মানুষ? আগে দমকলকে ফোন করে না? বুঝতে পারছিস? দমকলকে ফোন করবে, তো দমকলে ফোন করবে, দমকল আসবে, এভাবে। এবার যদি ওরা বিজনেস হয় তখন তার ইন্স্যুরেন্সের গল্প হবে। কি বললে বোঝা যাচ্ছে? গল্প বুঝেছিস তো? তাহলে কি হলো, 1000 টাকার গুডস ড্যামেজ হয়ে গেছে এবং ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে কত টাকা দিয়েছে জানিস? ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে 800 টাকা দিয়েছে। তো ফোন করা হলো, ইন্স্যুরেন্স কোম্পানি 800 টাকা দিয়েছে। তাহলে তুই ভাব, এমনি নর্মাল ভাব, অঙ্ক জার্নাল বলে যা, আমার 1000 টাকার গুডস আগুন লেগে গেছে। আমি সব ফোন করলাম, ইন্স্যুরেন্স কোম্পানি ইন্সপেকশন করলো, বললো তুমি টাকা পাবে। অ্যাকচুয়ালি যত টাকা আগুন লাগে না, পুরো টাকা পাই না, কম পায়, কোনোদিনই পুরো টাকা দেয় না। স্যার বেশি দেবে? আগুন লেগেছে ধরুন 1000 টাকা, আমাকে বেশি দেবে? 1500 টাকা দেবে? কোনোদিন দেবে? কোনোদিন দেবে? কোনোদিন সম্ভব? আগুন লেগেছে 1000 টাকা দেবে, কোনোদিন 1500 টাকা দেবে? তোর আগুন যা লেগেছে হয় সেই টাকাটা দেবে বা তার কম দেবে, বেশি কখনো দেবে।
তা 1000 টাকা আগুন লেগে তোকে দিয়েছে কত 800 টাকা। তাহলে ভাব তোর কি এখানে লাভ হলো না লোকসান হলো? কত টাকা? 200 টাকা লোকসান হলো। তোর গোডাউন থেকে কত টাকা মাল বেরিয়ে গেল? 1000 টাকা বেরিয়ে গেল। তাহলে স্যার পারচেজ ক্রেডিট হয়ে গেল 1000 টাকা। হ্যাঁ হ্যাঁ কি না? পারচেজ ক্রেডিট হয়ে গেল 1000 টাকা। বইতে হয়তো দুটো জার্নাল বলে যাবে, এটাকে একটা জার্নালে তো বুঝিয়ে একটা জার্নালে বুঝিয়ে দিচ্ছি। একটা জার্নাল দেখ খুব ইজি লাগবে। গোডাউন থেকে কত টাকা মাল বেরিয়ে গেছে? 1000 টাকা। 1000 টাকা ক্রেডিট মানে পারচেজ ক্রেডিট হলো 1000 টাকা। লস কত হলো? 200 টাকা। এটাকে বলা হয় অ্যাবনর্মাল লস। ঠিক আছে, আমি পরে বলছি 200 টাকা কি হবে, ওয়েট কর বলে দিচ্ছি। তা 200 টাকা হলো তোর অ্যাকচুয়াল লস, আর 800 টাকা তুই পেয়েছিস। ঠিক আছে, 800 টাকা, 800 200 1000 বুঝে গেল? দেখে দিচ্ছি কিভাবে লিখতে হবে। ওরা বলেছে ইন্স্যুরেন্স কোম্পানি তোমাকে 800 টাকা দিয়েছে, মানে ইন্স্যুরেন্স কোম্পানি কি, ইন্স্যুরেন্স কোম্পানি কি দেয় জানিস? ওরা কিন্তু ক্যাশ টাকা দেয় না। কি মনে হয় ইন্স্যুরেন্স কোম্পানি আমার হাতে এসে ক্যাশ টাকা দিয়ে যাবে? ওরা একটা চেক পাঠায়। ওরা একটা চেক পাঠায়, ওরা আমাকে 800 টাকা চেক পাঠায়। এই চেকটা কি করবো? ব্যাংকে জমা করবো। পরের লাইনে বলেছে ইন্স্যুরেন্স কোম্পানি তোমাকে যে চেকটা দিয়েছে সেই চেকটা তুমি ব্যাংকে জমা করেছো। এখানে তো বলেনি আমাকে আজকে চেক দিয়েছে কালকে জমা করি, গল্প বলেছে না। তাহলে 800 টাকা চেক ব্যাংকে জমা করি, তাহলে কোথাকার ব্যালেন্স বেড়ে গেছে? ব্যাংক, মানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট লেখ 800 টাকা। 4 নম্বর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট লেখ 800 টাকা। বোঝা গেল নাকি বোঝা গেল না বল? আর এরপরে যদি না বুঝিস তাহলে কিছু বলার নেই। এত ধরে ধরে পুরো গল্প করলাম তো আমি থোড়াই আমি পড়ার জিনিস বললাম। কোনটা ডেবিট মানে পুরো গল্প আকার করে দিই। ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেল 800 টাকা। তো বল লস কত হলো? স্যার 200 টাকা তো লস হলো, তাই তো? 200 টাকা লস হলো। কি লিখতে পারিস দেখ, কি লিখতে পারিস তোকে বলছি। অনেক কথা লেখা আছে, আমি জানি না তুই কি লিখবি। দেখ কেউ অ্যাবনর্মাল লস লেখি, আগে শুনে লেখি কি লেখে। কেউ অ্যাবনর্মাল লস লেখে, এটা এক ধরনের। আচ্ছা কি মনে হয় স্যার এটাকে কেন অ্যাবনর্মাল লস বলে? এটা কি নরমাল উপায়ে লসটা হয়েছে? মানে এই ব্যবসার মালিক ইচ্ছে ইচ্ছে করে আগুন লাগিয়ে দেবে কেউ পরে? এই ঘটনা কি ব্যবসায় হবেই? এই ঘটনা কখনো ব্যবসায় হয়? কেউ কি চায় যে আমার ব্যবসায় আগুন লেগে যাক? এটা নরমাল উপায়ে যেটা হয় তাকে বলে নরমাল লস। স্যার নরমাল লস কোন? তুমি যখন অ্যাবনর্মাল লস বললে তাহলে নরমাল লস বলুন। আমি তোকে একটা উদাহরণ দিচ্ছি দেখ। এইসব আমি কি বইয়ের উদাহরণ না, পুরো নরমাল উদাহরণ। তাই হয়তো বলছি আমার বাড়িতে একটা বিশাল বড় একটা অনুষ্ঠান আছে। ঠিক আছে, বিশাল বড় অনুষ্ঠান আছে। তো সবাই অনুষ্ঠান বাড়িতে আসবে, আমি সবাইকে বা বাড়ির লোক সবাইকে চা করে দিতে পারবো সম্ভব না, বারবার করে লোক আমি চা করতে পারবে না। তো কি করেছি, আমার বাড়ির অপোজিটে একটা চায়ের দোকান আছে। ঠিক আছে, চায়ের দোকান আছে, আমি চায়ের দোকানে চলে গেছি। আমি ওকে একটা 20 লিটারের জল দিয়ে এসেছি। ঠিক আছে, 20 লিটার জল দিয়ে এসেছি আর 20 লিটার দুধ দিয়ে এসেছি। কত জল দিয়েছি? 20 লিটার জল আর 20 লিটার দুধ দিয়ে এসেছি। ঠিক আছে, চা চিনি সব দিয়ে এসেছি। আমি বলেছি আমি কালকে সকাল 9টার সময় আসবো এবং 40 লিটার একটা জার নিয়ে আসবো। ঠিক আছে, 40 লিটার একটা জার নিয়ে আসবো, আমি 40 লিটার চা নিয়ে যাবো। বলছে আমি বললাম 20 লিটার জল দিলাম, 20 লিটার দুধ দিলাম, আমি 40 লিটার চা নিয়ে যাবো। তো কালকে যখন সকাল 9টার সময় লোক নিয়ে গেলাম, টাকা পয়সাকে দিয়ে দিয়েছি, ও যা ডিমান্ড করেছে টাকা দিয়ে দিয়েছি। এবার এবং আমার কিন্তু জারটা ছিল 40 লিটার, এই জার, তাহলে 40 লিটার পুরো টই টুমপুর করে ভরা উচিত, কানায় কানায় পুরো ভরে যাবে। তো ও কি করেছে দেখি কি পুরো ভরেনি, অনেকটা কম। আমি বললাম আমি তোমাকে 20 লিটার জল দিলাম, পুরো মেপে ঠেপে দিলাম, তারপর 20 লিটার দুধ দিলাম, 40 লিটার জার নিয়ে এসে তুমি 40 লিটার ভরলো না কেন? বলছে এবার কি বলছো? এভাপোরেশন নাম শুনেছিস? এভাপোরেশনকে বাংলায় বলা হয় বাষ্পীভূত। তোরা পড়েছিস তো ফিজিক্যাল সায়েন্সে, ফিজিক্সে পড়েছিস, ওই বাষ্পীভূতর একটা ব্যাপার আছে। তো কেন বলছে আমার কাছে এটা দিয়েছো তো তুমি অন্য কোনো চায়ের দোকানে চলে যাও, এখানে অনেকগুলো চায়ের দোকানে পড়বা, সব কটা চায়ের দোকানে যাও, কেউ যদি 40 লিটার, তুমি 20 লিটার দুধ আর 20 লিটার জল দিয়ে কেউ যদি 40 লিটার দিতে পারে তাহলে আমি তোমাকে পুরো ফ্রিতে করে দেবো। মানে কেউ পারবে না এটা করতে, কেউ পারবে না। আমার কথাটা বলতে পারি? আজকে তুই বাড়িতে, তুই ধর সাপোজ আমি তোকে বলছি, ভালো করে শোন, তুই ধর 1 গ্লাস জল নিবি, 1 গ্লাস জল নিবি, 1 গ্লাস জল নিয়ে চা বসাবি। তুই পরে যখন চাটা বেরোবে তুই কি দেখবি 1 গ্লাস চা হয়েছে? হবে? কমে যাবে। তার মানে এটা কি, এটা আমি করলেও হবে, ওপর যেই করবে সেই হবে, যে করবে তার সঙ্গেই হবে। এটাকে বলে নরমাল লস। এটা হবে, সব জায়গায় এটা হবে। কিন্তু অ্যাবনর্মাল লস সবার দোকানেই আগুন লাগবে না, এটা সম্ভব না। তো বুঝতে পারলি অ্যাবনর্মাল লস কোনটা? তাহলে এই লসটাকে কি বলতে পারিস? এই ধরনের লসটাকে কি বলতে পারিস? অ্যাবনর্মাল লস। যেই লসটা তোর কন্ট্রোলে থাকে সেটাকে বলে নরমাল লস। এই লসটা তুই কন্ট্রোলই করতে পারবি না, তোর হাতেই নেই এই লসটা, এটাকে অ্যাবনর্মাল লস বলে। বুঝা গেল অ্যাবনর্মাল লস কোনটা? যেমন তুই দেখ অনেক অনেক কথা বলতে পারি, গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার, গুডস ড্যামেজ, এগুলো সব সমস্ত কি বলে? এগুলো বলে অ্যাবনর্মাল লস। তাই এটা কেউ বলে অ্যাবনর্মাল লস, কেউ আবার লেখে পিএল। স্যার পিএল এবার কি, কোথা থেকে আসলো পিএল? পিএল এর ফুল ফর্ম হচ্ছে প্রফিট অ্যান্ড লস।
তুই আর একটু পরে যখন তুই একদম লাস্ট চ্যাপ্টার করবি ফাইনাল অ্যাকাউন্ট বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে তুই বুঝে যাবি এই জিনিসটা। তাই যখন করবি তখন এখানে প্রফিট এন্ড লস বলে একটা কথা লিখতে পারবি। এখন হয়তো তুই বুঝতে পারবি না স্যার প্রফিট এন্ড লস জিনিসটা কি, কিন্তু তখন বুঝতে পারবি। আমি এখন লিখে রাখলাম, এখন লিখে রাখলাম, তখন বুঝতে পারবি যখন তুই ফাইনাল অ্যাকাউন্ট করবি। ফাইনাল অ্যাকাউন্ট কোন ক্লাসে আছে? ক্লাস 11 এর লাস্ট চ্যাপ্টার, ঠিক আছে? ওখানে শিখতে পারবি, ওখানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আছে, তখন বুঝতে পারবি। তখন তুই মাথায় রাখবি হ্যাঁ স্যার বলেছিলেন এটা প্রফিট এন্ড লস, ওখানে আছে প্রফিট এন্ড লস। তো অ্যাবনরমাল লস, কেউ অ্যাবনরমাল লস লেখে, কেউ প্রফিট। তো অ্যাবনরমাল লসটাই মানে তোদের বেশি ইজি লাগবে, তাই তো? প্রফিট এন্ড লস এখন মাথায় ঢুকবে না, ঠিক আছে? তো বোঝা গেল কি বললাম? এইবার কি লিখবো? টু পারচেসেস অ্যাকাউন্ট 200,000। বল বুঝেছিস কি বুঝিস? এটা না পারচেসেস না লিখে পারচেসে ঠিক আছে, পারচেসে ঠিক আছে, এটাই বেটার। পারচেসে ঠিক আছে, ঠিক আছে? দেখ বুঝেছিস তো? তো বোঝা গেল বেটা? অনেকে পারচেসের জায়গায় স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার লিখে, ব্যাস আর কিছু না। তো যদি পারচেস লিখতে অসুবিধা হয় তুই স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার অনেকে লিখে। হয়ে গেল 5 নম্বর। বলছে 500 টাকার গুডস, বলছে গুডস কস্টিং 500 টাকা গিভেন অ্যাজ চ্যারিটি। তা চ্যারিটি জানিস চ্যারিটি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট। এখানে কস্ট বলেছে 500 টাকা, সেল বলে 600 টাকা। তখন আমরা তো চ্যারিটিতে কোন প্রাইস মেনশন করি? পারচেস প্রাইস না কস্ট প্রাইস? কি লিখবো? জার্নাল লেখ 5 নম্বর। চ্যারিটি অ্যাকাউন্ট ডেবিট টু কি লিখবো? বল চ্যারিটি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেসেস অ্যাকাউন্ট। কত টাকা? 500 টাকা। 6 নম্বর কি বলেছে? এটা নরমাল জিনিস, আমি বাড়ির মালিককে রেন্ট দিয়েছি। এটা নরমাল জানা, রেন্ট টু ক্যাশ, রেন্ট টু ক্যাশ 1,500 রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। লাস্ট বলছে সোল্ড হাউস হোল্ড ফার্নিচার। আমার ঘরে একটা ফার্নিচার ছিল, ধর একটা আলমারি ছিল, সেই আলমারিটা বেচে দিচ্ছি। আগেও বলেছি আলমারিটা বেচে দিচ্ছি। বেচে কি করেছি? বেচে তো টাকা পয়সা পেয়েছি, মানে আমার ঘরের ফার্নিচার, ভাব আমার পার্সোনাল ফার্নিচার বেচে টাকা পেয়েছি। সেই টাকাটা কি করেছি? ব্যবসায় নিয়ে এসেছি। তাহলে আলটিমেটলি কি হতে পারে জানেন? ক্যাশ টু ক্যাপিটাল। ক্যাশ টু ক্যাপিটাল। বল কি বুঝেছিস? এটা বুঝেছিস? আগে তো বুঝেছিস একটা পার্সোনাল জুয়েলারি ছিল, জার্নাল হবে ক্যাশ টু ক্যাপিটাল 5,000 শেষ, অঙ্ক শেষ। কত টাকা বললাম? 5,500।